হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন। আমার কাছে তুমি মানে অন্যরকম। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন। আমার কাছে তুমি মানে অন্যরকম। আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি। দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি। আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি। আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হেই, হেই 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 আহো, হেই 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 আহা, হেই 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 আহো, হেই হেই হেই। গানটা রিদিমা যে বিল্ডিংয়ে থাকে তার আশপাশের কোনো বিল্ডিং থেকে ভেসে আসছে। কি আজব ব্যাপার না? লন্ডনের মতো শহরে প্রতিদিন সন্ধ্যার পর একটা করে বাংলা গান শোনা যায়। রিদিমা লন্ডন ব্যাক করেছে আজ 6 মাসেরও বেশি সময় হয়েছে। সাদের ওখানে ছিল 10-12 দিনের মতো। রেহানা বেগম অনেক জোরাজুরি করেন তাদের সাথে থাকার জন্য, কিন্তু রিদিমার মতো সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে রেহানা বেগমের কথায় সম্মতি জানাল না। সে আলাদা বাসায় উঠে সম্পূর্ণ নিরাপত্তা সহ। এই 6 মাস সে শুভকে ও অনেক খোঁজার চেষ্টা করেছে। সাদ ও তাকে হেল্প করেছে এই কাজে, কিন্তু শুভর কোনো হদিস মিলল না। রিদিমা খুব ভালো করেই জানে শুভ আজ ও তাকে চোখে চোখে রাখে। রিদিমা আজ ও শুভর নজরবন্দি হয়েই আছে, কিন্তু এই ছেলেটা ইচ্ছে করেই তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। রিদিমা তার সিক্রেট গ্যাং আর রবিনের কাছ থেকে খোঁজ করে জানতে পারে শুভ তার বাবা মাকে লন্ডনের ফ্লাইটেই দেশ থেকে নিয়ে আসে রিদিমা এ দেশে আসার কিছুদিন পর। কিন্তু সবকিছু নির্বে করে ফেলেছে শুভ। একটা কাক পক্ষীতে ও টের পায়নি শুভর পরিবারের এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পিছনের ঘটনা। রিদিমা কফিতে চুমুক দিতে দিতে গানটা মুগ্ধ হয়ে শুনছিল। রিদিমার ফোনে কল আসাতে তার ধ্যান ভঙ্গ হল। রিদিমা, হ্যালো ইসুয়া। ইসুয়া, কেমন আছো আপু? রিদিমা, তোমার কি খবর বলো? ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়েছ তো? ইসুয়া, হুম। রিদিমা, এমন বোকামি আর করো না। তুমি এভাবে অসতর্ক হয়ে চললে তোমার সঙ্গে সঙ্গে আরও দুজনের রিস্ক আছে। ইসুয়া, তুমি খবরটা পেয়েছ? রিদিমা হেসে, হ্যাঁ, রবিন আমাকে বলেছে। আমি ডাবল প্রিন্সেস এর পিম্মি হতে যাচ্ছি। ইসুয়া। রিদিমা, নিজের দিকে খেয়াল রেখো, ভালো থেকো। ইসুয়া, ওকে। রিদিমা, রাখছি। ইসুয়া, আপু। রিদিমা, হ্যাঁ বল, কিছু বলবে? ইসুয়া, না মানে শুভর কোনো খোঁজ? রিদিমা, 6টা মাস ধরে চেষ্টা করলাম তো অনেক। আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমার অনেকটা সময় এমনিতেই নষ্ট করে ফেলছি। ইসুয়া, না আসলে তোমার ভাইয়ের চোখে সবসময় বন্ধুত্ব ভাঙার কষ্টটা দেখি তো, তাই ভালো লাগে না। রিদিমা, সব ঠিক হয়ে যাবে। এই শরীর নিয়ে এত টেনশন করো না তো। ইসুয়া, ওক, টেক কেয়ার। রিদিমা, বাই। রবিন আর ইসুয়ার যমজ মেয়ে হতে চলেছে। ইসুয়া আজ সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পড়ে যায়। খুব বেশি উপর থেকে না পড়ায় ততটা ক্ষতি হয়নি। তারপর ও ডক্টর দেখাতে নিয়ে যায় রবিন। রান্নাঘরে কাজ করছিল সুরাইয়া খান। শিলা এসে দাঁড়ালো তার পিছনে। শিলা, মা। সুরাইয়া খান, হ্যাঁ বল। শিলা, বেগুনি খাব? সুরাইয়া খান, দাঁড়া, আমি ইসুয়ার জন্য আগে স্যুপটা নামাই, তারপর তোর বেগুনি করে দিচ্ছি। এর মধ্যেই সিনথিয়া দৌড়ে রান্নাঘরে ঢুকে, তুমি সরো তো মা, আমাকে ও কিছু করতে দাও। সুরাইয়া খান, বুঝলাম শ্বশুর বাড়ি যাবি, তাই বলে এত কাজ শিখতে হবে? সিনথিয়া, রেহানা আন্টিকে ইমপ্রেস করতে হবে না। শিলা, বাব্বা, বিয়ে ঠিক হতে না হতেই গিন্নি সাজার কত চেষ্টা। সিনথিয়া, দেব কান মলে তোর এত পাকনামি করতে কে বলেছে? সুরাইয়া খান সিনথিয়ার দিকে তাকিয়ে, এই নে স্যুপটা ড্রয়িং রুমে ইসুয়াকে দিয়ে আয়। দুপুরে তো রান্না করলি তুই, রাতের খাবারটা আমি রান্না করে নিতে পারবো। সিনথিয়া, আচ্ছা দাও, আমি স্যুপটা দিয়ে আসছি। শিলা, চল, আমিও যাচ্ছি। সিনথিয়া আর শিলা স্যুপের বাটিটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ইসুয়া বসে আছে সোফায়।
সামনাসামনি বসে আছে দিতি বেগম আর রবিন। দেখেই বোঝা যাচ্ছে ইসুয়ার ক্লাস নেওয়া হচ্ছে। ইসুয়া মুখ মলিন করে বসে আছে। শিলা, স্যুপ এসে গেছে। সিনথিয়া বাটিটা ইসুয়ার সামনে সেন্টার টেবিলের উপরে রাখতেই ইসুয়া বলে উঠল, খাবো না আমি। রবিন আর চোখে তাকিয়ে, তোমার খেতে হবে না, আমার মেয়েদের খেতে দাও। দিতি বেগম ইসুয়ার দিকে তাকিয়ে, এমন করলে চলে মা, একটু খাও। ইসুয়া, আমার এর গন্ধ সহ্য হচ্ছে না। রবিন, নাকে আঙ্গুল চেপে ধকধক করে গিলে ফেল। ইসুয়া, পারবো না বললাম তো। আফজাল সাহেব এসে ইসুয়ার পাশে বসে, ডক্টর কি বললেন আজ? রবিন, ডক্টর বলেছেন এতদিন যে খাবারটা খেয়েছে এখন সেই খাবারটা ডাবল করে দিতে। ইসুয়া, বাজে কথা। দিতি বেগম, কথা বন্ধ করে খাতো স্যুপটা। রবিন সিনথিয়ার দিকে তাকিয়ে, স্যুপ কে বানিয়েছে? সিনথিয়া, মা। রবিন হাফ ছেড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, যাক, আমার মেয়েদের অন্তত তোর বানানো হাবিজাবি খেতে হবে না। সিনথিয়া, কি? আমি হাবিজাবি রান্না করি? রবিন, তা নয়তো কি? সিনথিয়া, তোকে তো আমি গলা টিপেই মেরে ফেলবো, ফাজিল কোথাকার। শিলা, ভাইয়া কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে। সিনথিয়া অসহায় মুখ করে বলল, তুই ও। রবিন, ইসুয়া আর শিলা উচ্চ স্বরে হেসে উঠে। আফজাল সাহেব ভ্রু কুঁচকে বলেন, মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন তোরা দুটিতে? দিতি বেগম, সত্যিই তো। ও একটু রান্না শিখতে চাইছে তোদের জন্য, শান্তিমতো সেটাও করতে পারবে না। সিনথিয়া, যখন তোদের ছেড়ে চলে যাব তখন মিস করবি, তখন চাইলে ও দেখা করতে পারবি না। শিলা, আসলেই? তবে একটা কথা কি, বাংলাদেশের খাবারগুলোর 12টা বাজিয়ে এখন লন্ডনের ডিশগুলোর 14টা বাজাতেই সাদ ভাইয়া তোমাকে ওই দেশে নিয়ে যাচ্ছে। রবিন হেসে, একদম রাইট। সিনথিয়া, দূর, আমি গেলাম, তোদের সাথে আর কোনো কথাই নেই। সিনথিয়া অভিমান করে চলে গেল। হ্যাঁ, সিনথিয়ার সাজা মওকুফ করা হয়েছে 2 মাস পরই, কারণ তার কোনো গুরুতর অন্যায় ছিল না। শোধরানোর জন্য তাকে 2 মাস হাজতে কাটাতে হয়। সিনথিয়া নিজেকে অনেকটা সংশোধন করে ফেলেছে। তার ভালো আচরণের জন্য তাকে ছেড়ে দেয়া হয় কারাগার থেকে। রেহানা বেগম সাদের বিয়ে নিয়ে এবার বাড়াবাড়ি রকমের পাগলামি করতে থাকেন। 3 দিন 3 রাত না খেয়ে অসুখ বাঁধিয়ে বসলেন। সাদ আর অমত করেনি। রেহানা বেগম যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করে ঘরে তুলবে বলে দিয়েছে। রেহানা বেগম বাঙালি মেয়েকেই বোমা হিসেবে চায়। তাই তিনি আবারও কয়েকদিনের জন্য দেশে আসেন ছেলের জন্য মেয়ে খুঁজতে। দেশে এসে একা মানুষ কোথায় থাকবেন, তাই রিদিমাদের বাড়িতেই উঠেন তিনি। সিনথিয়াকে দেখে তিনি অবাক হলেন। আগের চেয়েও অনেক পরিবর্তন আসে তার আচরণে। পোশাক আশাকেও অনেকটা শালীনতা এসেছে। ভদ্র স্বভাবের মিষ্টি মেয়ে হয়ে উঠেছে সিনথিয়া। তাই তিনি মেয়ে খোঁজার মতো বোকামি করলেন না। রিদিমাদের বাড়িতে থেকেই সিনথিয়াকে কিছুদিন গোপনে গোপনে পর্যবেক্ষণ করলেন। তারপর আফজাল সাহেব আর সুরাইয়া খানের কাছে সিনথিয়া এবং সাদের বিয়ের প্রস্তাব রাখলেন। সাদ নিঃসন্দেহে ভালো ছেলে, তারা আর অমত করলেন না। সিনথিয়ার মনে ও সাদের জন্য একটু সফট কর্নার ছিল আগে থেকেই। এখন বিয়ের কথা শুনে সে কিছু বলল না। রিয়েক্ট করেছিল সাদ। শেষমেশ কিনা সিনথিয়া আর মেয়ে পেল না তার মা। কিন্তু রিদিমার কথামতো সাদ ও আসে কয়েকদিনের জন্য বাংলাদেশে। সিনথিয়াকে বোঝার জন্য কিছু সময় দেয়। সিনথিয়ার সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করে সে। তারপর ধীরে ধীরে সাদ ও বুঝতে পারে আসলেই মেয়েটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর 2 পরিবারের মতানুযায়ী বিয়ের ডেট ফিক্সড হয়। সিনথিয়া বলে সে আগে সংসারের সকল কাজ শিখবে, তারপর শ্বশুরবাড়িতে পা রাখবে। এতে সাদ আর সিনথিয়া দুজনে দুজনকে চেনার আরেকটু সময় পাবে। সিনথিয়ার কথায় সাদ আর রেহানা বেগম বেশ খুশি হলেন, মেনে ও নিলেন। ব্যাস, সিনথিয়া সারাদিন ভর কাজ শিখছে নিজের সংসারের জন্য, আর রাতে তার উডবি হাজবেন্ডের সাথে জমিয়ে প্রেম করছে। যেতে যেতে 9 মাসে পা দিল ইসুয়া আর তার সন্তানরা। আজ ইসুয়ার ডেলিভারি ডেট। বাড়িতে সবাই আজ যে যার কাজ ফেলে সারাক্ষণ ইসুয়াকে চোখে চোখে রাখছে। আজ সকাল সকাল নিশুয়া ও চলে এসেছে বোনের কাছে। ইসুয়া সবার চক্ষুবন্দি আজ। নিশুয়াকে ইসুয়ার কাছে বসে থাকতে নির্দেশ দিয়েছে তার মা। ইসুয়া অস্বস্তিতে একটু কপাল ভাঁজ করেও শান্তি পাচ্ছে না। নিশুয়া, কি হলো? শরীর খারাপ লাগছে? আন্টিকে ডাকবো? ভাইয়াকে ডাকবো? কি হল বল? ইসুয়া রেগে, তুই চুপ করে বসে পাহারা দেওয়ার হলে দে। একটা কথা বলবি তো? তোর জিভ কেটে সিন্নি রাখবো।
নিশুয়া মলিন মুখে, আচ্ছা, তবে খারাপ লাগলেই বলবে কিন্তু। ইসুয়া বেচারি এতটা কড়া পাহারায় আছে যে নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। হঠাৎ ইসুয়ার রুমে প্রবেশ করল শাহেদ। শাহেদ, আসব? ইসুয়া, আসেন ভাইয়া। শাহেদ, শরীর ঠিকঠাক তো? ইসুয়া, আলহামদুলিল্লাহ। শাহেদ, ভালো, তবে শরীর একটু খারাপ হলেই কাউকে না কাউকে জানাবে। ইসুয়া, ভাইয়া আপনিও? আমার আর ভাল লাগছে না, সারাদিন আপনার ভাই পাহারা দিল, এখন এই হতচ্ছাড়ি উগান্ডাটাকে রেখে গেছে মা। আমি একটু কমফোর্টেবল ফিল করব তার জন্যেই। শাহেদ আর চোখে নিশুয়ার দিকে তাকাতেই নিশুয়ার চোখে চোখ পড়ে গেল। নিশুয়া অন্য দিকে ফিরে গেল। শাহেদ, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। নিশুয়া ভ্রু কুঁচকে, কাকে বলছেন? ইসুয়া, কাকে আর তোকে? যা, পানি নিয়ে আয়। নিশুয়া, আম্মু, আন্টির আর ভাইয়ার করা নির্দেশ, তোমাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যাবে না। শাহেদ, এখানে আমি আছি তো, এত বেশি তোমাকে বুঝতে হবে না, যাও পানি নিয়ে এসো। শাহেদের ধমকে নিশুয়া উঠে গেল। মুখটা বাংলার পাঁচ করে রুম থেকে বেরিয়ে গেল সে। ইসুয়া আর শাহেদ হেসে উঠল। শাহেদ, তোমার বোনটা এমন কেন? ইসুয়া, আপনার ছাত্রী এমন কেন? সেটা আপনিই ভালো জানতে পারবেন। শাহেদ, আমার সাথে চালাকি করা হচ্ছে? ইসুয়া, মোটেও না। হঠাৎ ইসুয়ার তলপেটে মোচড় দিয়ে ওঠে। ব্যথায় কুকরে ওঠে সে, কিন্তু সামনে থাকা বড় ভাইয়ের সামনে লজ্জায় সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। শাহেদ বেচারা পুরুষ মানুষ, মেয়েলি ব্যাপারে সে নিতান্তই অজ্ঞাত। সে ইসুয়ার সামনে বসে রইল। দিতি বেগম আর সুরাইয়া খান এসেছেন ইসুয়ার খোঁজ করতে। এসে তার চোখমুখ দেখে তাদের যা বোঝার ছিল বুঝে নিয়েছেন। সুরাইয়া খান শাহেদের দিকে তাকিয়ে বলল, সুরাইয়া খান, একটু ড্রয়িং রুমে যাত। শাহেদ, কেন? দিতি বেগম, যেতে যখন বলছে জানা। শাহেদ চলে যেতেই ইসুয়ার চোখমুখের রং পাল্টে গেল। কপাল দিয়ে সমানে ঘাম ঝরতে লাগল। দিতি বেগম ইসুয়ার পাশে বসেই রবিনকে কল দিলেন। দিতি বেগম, কোথায় তুই? রবিন, বাসার আশেপাশেই আছি নয়নের সাথে। দিতি বেগম, জলদি আয়, গাড়ি বের কর। রবিন, এক্ষুনি আসছি। রবিন জলদি ফোন কেটে নয়নকে নিয়ে বাসায় আসে। দিতি বেগম আর সুরাইয়া খান ইসুয়াকে নিয়ে নিচে নেমে আসলেন। সিনথিয়া আর শিলা এগিয়ে আসে। নিশুয়া পানির গ্লাস হাতে এগিয়ে এসে, নিশুয়া, কি হয়েছে? দিতি বেগম, হসপিটালে নেওয়ার সময় হয়েছে, তোমার আম্মুকে ফোন করে খবরটা দিয়ে দাও। নিশুয়া, আচ্ছা আন্টি। দিতি বেগম, রবিন, সিনথিয়া ওরা তিনজনে ইসুয়াকে নিয়ে হসপিটালে যায়। ইসুয়ার বাবা মা ও মেয়ের কথা শুনে বাসা থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ইসুয়াকে নিয়ে হসপিটাল এডমিট করানো হলো। রিদিমা তখন একটা মিটিং এ ব্যস্ত ছিল। বাড়ির নাম্বার থেকে কল আসতে দেখেই তার টনক নড়ে। সে জলদি করে কলটা রিসিভ করে। শিলা, আপু। রিদিমা, শিলা, কি হয়েছে? ইসুয়া ঠিক আছে? শিলা, এখনো খবর জানি না, তবে হসপিটালে এতক্ষণে বোধ হয় এডমিট করা হয়ে গেছে। রিদিমা, আচ্ছা, আমি রবিনকে কল দিচ্ছি, তুমি লাইনটা কাটো। শিলা কল কেটে দেয়। রিদিমা মিটিংটা জলদি শেষ করে রবিনের নাম্বারে কল দিতেই রিসিভ করে রবিন। রিদিমা, কি অবস্থা? রবিন, অতে নিয়ে গেছে, আমার খুব টেনশন হচ্ছে। রিদিমা, আল্লাহ ভরসা। মা আছে তো? রবিন, হুম, মা, সিনথিয়া, ঝুমা আন্টি আর তারেক আঙ্কেলও আছেন। রিদিমা, ঠিক আছে, অপেক্ষা কর, ভয়ের কিছু নাই, আমাকে আপডেট জানাস। অপেক্ষায় আছি। রবিন, আচ্ছা। রবিনের চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির ছাপ। প্রায় 2 ঘন্টা পর একজন নার্স এসে দুটো নাদুস নুদুস মেয়ে রবিনের সামনে ধরল। নার্স, আপনার মেয়ে। রবিনের হাতগুলো কাঁপছে, তার হাতে যেন কোনো শক্তি পাচ্ছে না। দিতি বেগম এগিয়ে এলেন। একটা মেয়েকে দিতি বেগম নিজে নিলেন আর অন্য মেয়েটা ঝুমা বেগম নিলেন। রবিন, নার্স, আমার ওয়াইফ। নার্স, উনার এখনো জ্ঞান ফিরেনি।